আবার গল্প চ্যানেল কোনো প্রকার ভূত প্রেত তন্ত্র মন্ত্র ভুডু ইত্যাদি অযৌক্তিক ও অবৈজ্ঞানিক কিছুতে বিশ্বাস করে না। আমরা আশা করব আমাদের পাঠকেরা গল্প শোনার আনন্দেই আমাদের নিবেদনগুলি গ্রহণ করবেন। আজকের গল্পটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। গল্পটি লেখিকা সূত্রধার এবং সমগ্র পরিচালনায় আমি সুতপা চট্টোপাধ্যায়। সাইটে মাস্টারমশাই অলোকরঞ্জন বসু রোল কলের খাতাটা বগল দাবা করে ক্লাসে প্রবেশ করলেন। যাকে বলে পিনড্রপ সাইলেন্স, সেই অবস্থায় এখন ক্লাসের মধ্যে। তবে পুরোপুরি সাইলেন্স আর বলা চলে না, তার কারণ ক্লাসরুমের জানলার বাইরে যে শিউলি গাছটা, তার নিচে একটা বেড়াল বসে বেশ অনেকক্ষণ ধরে ম্যাও ম্যাও করে চলেছে। যাই হোক, টেবিলের উপরে চটাস করে রোল কলের খাতাটা রাখলেন মাস্টারমশাই। ছাত্রেরা সেই শব্দে সামান্য কেঁপে উঠলেও মুখ দিয়ে টু শব্দটি কেউ বের করল না। ভীষণ গম্ভীর এই অলোক স্যার এই স্কুলে নবম শ্রেণীর অঙ্কের শিক্ষক। সেই জন্য এই স্কুলে অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার পরে ছেলেরা নিজেদেরকে চূড়ান্ত অসহায় এবং দশম শ্রেণীতে সদ্য ওঠা ছেলেরা নিজেদেরকে চূড়ান্ত ভাগ্যবান মনে করে। এবার তোদের রোল কল, প্রত্যেকে ঠিক ঠিক নিজের রোলে সাড়া দিবি, বুঝলি? এবার আমি শুরু করলাম। রোল 1, প্রেজেন্ট প্লিজ। রোল 2, প্রেজেন্ট প্লিজ। রোল 3। কি হলো? কে 3 আসেনি নাকি? অ্যাবসেন্ট স্যার। রোল 4, প্রেজেন্ট প্লিজ। রোল 5। কিরে, কে রোল 5 আসেনি কেন? দাঁড়া, এবার ওদের বাড়িতে চিঠি পাঠাবো। নে বল। রোল 6, এই এই সন্তোষ, 7, আরে শোন না, এদিকে তাকা। হ্যাঁ শোন, এই যা বৃষ্টি পড়ছে, এর মধ্যে আর ক্লাস করতে ইচ্ছা করছে না। তুই বল না, একটু স্যারকে বল না, একটু আজকে আমরা অঙ্ক ক্লাস করবো না, বল না তুই, তোর কথা স্যার শুনবে। এই আমাকে বারবার বলবি না তো স্যারের সঙ্গে কথা বলতে। কেন? ছুটিটা পেলে তো তোরাও ভোগ করবি, জানা? তোরা গিয়ে বল না, আমি বলতে পারবো না এই বেলা। এই বেশি ঢং দেখাবি না তো, বেশি বললে না তোর টিফিন বক্সটা উল্টে দেবো। আমি জানি আজকে তুই চাউমিন এনেছিস, সব উল্টে দেবো, খেতে দেবো না। বল, এক্ষুনি বল স্যারকে। এই তোরা এরকম কেন রে? তোরা নিজেরা বলতে পারিস না কেন? আমি বলবো, স্যার রেগে গিয়ে আমার অঙ্কে 2 নম্বর কেটে দেবে, সেটা ভাল লাগবে তোদের? আরে নাম্বার কাটবে কেন? আচ্ছা শোন না, তুই বলতে শুরু কর, স্টার্টটা কর, আমরা পিছনে সবাই মিলে একসঙ্গে চেঁচাবো। এই কিরে, চেঁচাবি তো একসাথে, সবাই বল। মনে থাকে যেন, তোরা যদি না বলিস, চুপ থাকিস, তাহলে কিন্তু সেই সেবার পরীক্ষা যে আমার কাছ থেকে টুকলি করেছিলি, সেটা কিন্তু স্যারকে বলে দেব, বুঝতে পেরেছিস? আজ বর্ষামুখর একটি দিন, সব কিছু যেন ভিজে গিয়েছে। এক টানা অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে। আর কাদার কথা নাই বললাম। এই রকম একটি দিনে অঙ্কের ক্লাস করা যে কত কষ্টের, সেটা আমরা সকলে হয়তো ভালোই জানি। তা হয়েছে কি, নবম শ্রেণীর মনুতোষ তার সহপাঠী ক্লাসের ফার্স্ট বয় সন্তোষকে অলোক স্যারের সঙ্গে একটা মধ্যস্থতায় পাঠাবার উদ্যোগ নিল। সন্তোষ অলোক স্যারের সঙ্গে কথা বলবার জন্য রাজি হয়েছে। সে উঠে দাঁড়ালো, বেশ খানিকটা গলা খাঁকড়ে নিয়ে চোখটা একটু নিচে নামিয়ে সন্তোষ স্যারের কাছে এই প্রস্তাবটা অত্যন্ত মিহি গলায়
পেশ করলো। স্যার স্যার আজকে অঙ্ক আমরা কেউ করতে চাইছি না, সবাই বলছে আজকে অঙ্ক কেউ করবে না। কথাটা স্যারের কান অবধি পৌঁছালো কিনা সেইটা কিন্তু বোঝা যাচ্ছে না। স্যারকে দেখে মনে হচ্ছে তিনি কিছুই শুনতে পাননি। মন দিয়ে রেজিস্টার খাতায় হিসেব নিকেশ করে শেষ সইটা মারছেন। ইতিমধ্যে প্রচুর জল্পনা হয়ে গেল। সন্তোষ ভেবেছে এইবারে সপাটে সজোরে একটি থাপ্পড় তার গালের উপর এসে পড়বে। মনতোষ আর তার সঙ্গী সাথীরা ভেবে নিয়েছে যে সকলে পানিশমেন্ট পাবে। শুধু তাই নয়, স্যার প্রচণ্ড চেঁচামেচি করবেন। আর বেশ কয়েকজন অলরেডি কানে আঙুলও পর্যন্ত দিয়ে দিয়েছে। অপলক দৃষ্টিতে সকলে অলোক স্যারের দিকে তাকিয়ে রয়েছে। এইবার রেজিস্টার খাতাটা বন্ধ হলো, পেনের ঢাকনা দেওয়া হলো। এবার কি হবে? না, জল্পনাই সার। ওরা যা যা ভেবেছিল তার কিছুই হলো না। বরং স্যার একটু হেসে বললেন, তাই নাকি? আজ ক্লাস করবি না কেন? ক্লাসের ফার্স্ট বয় সন্তোষ। তার মাথায় প্রচুর বুদ্ধি, এবং সেই বুদ্ধির আরেকটা পরিচয়ও এই মাত্র পাওয়া গেল। সে বেশ বুদ্ধি করে একটা প্রশ্ন করে ফেলল। স্যার আপনি ভূতের গল্প জানেন, আমাদের ভূতের গল্প বলবেন একটা? অলোক স্যার বেশ অবাক হয়ে দুটো ভুরু উপরের দিকে তুলে প্রশ্ন করলেন, ভূতের গল্প? তোরা ভূতের গল্প শুনতে চাস? আবহাওয়া অনুকূল দেখে এখন সকলের মনে বেশ সাহস এসে গেছে। সকলে মিলে চিৎকার করে বলল, হ্যাঁ স্যার, শুনতে চাই স্যার, বলুন স্যার, বলুন স্যার, বলুন। অলোক স্যার হাত তুলে সকলকে একটু থামালেন। তারপর জানালার বাইরে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর মুখ ফিরিয়ে বললেন, আচ্ছা আয়, তোদের আজকে আমি আমার ছোটবেলার একটা গল্প শোনাই। মনতোষ এবার বেশ খানিকটা সাহস পেয়ে গেছে মনে। সে প্রশ্ন করল, স্যার ভূতের গল্প তো? ভূতের কিনা জানি না, তবে একটা গল্প। তোরা শোন, শুনে তোরা নিজেরাই বিচার কর যে সেটা ভূতের গল্প না অন্য কিছু। আজ আর ক্লাস হবে না এইটা বোঝা মাত্র ফার্স্ট বেঞ্চের ছেলেরা বাদে বাকি সকলে অঙ্ক খাতা, বই, পেন্সিল বক্স চুপচাপ ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলল। তারপর সকলে বেশ সোজা হয়ে প্রায় গালে হাত দিয়েই অলোক স্যারের গল্প শোনার প্রস্তুতি নিল। আমার ছোটবেলার একটা অদ্ভুত গল্প আছে, শোন। তোদের এখন সেইটাই বলি। তখন আমি বোধহয় প্রাইমারিতেই পড়ি, সাল মনে পড়ছে না। থাকতুম হুগলির বেড়াচাপায়। আমার স্কুলের নাম ছিল বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক। বাস ছিল, কিন্তু তখন অত বাসে টাসে উঠে স্কুলে যাবার চল ছিল না। আমাদের গ্রাম থেকে এক দল ছেলে বের হতাম, সব নানা বয়সের নানা ক্লাসের ছেলেরা। তাদের সাথে সাথে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যেতাম স্কুলে। অনেকটা হাঁটতে হতো, কিন্তু হাঁটার দুটো পথ ছিল। দুই রাস্তার একটা ছিল বেশ বড়, অনেকটা লম্বা। সেটা ছিল বড় রাস্তা, বাসের রাস্তা। আরেকটা পথ ছিল যেটা একটু জঙ্গল মতন এলাকার মধ্য দিয়ে যেত। সেই পথটা বেশ ছোট ছিল। আমরা অবশ্য
আমরা মানে আমাদের দলের দাদারা সেই পথটাই পছন্দ করত। অ্যাডভেঞ্চারও হতো, তার উপর পথটাও ছোট, পরিশ্রম কম। তবে একটা ব্যাপার ছিল, সেই পথটা একটা বিশেষ জায়গার পাশ দিয়ে হয়ে যেত। সেই বিশেষ জায়গাটা কিন্তু সত্যিই বিশেষ ছিল। সেইটা হলো রাজা চন্দ্রকেতুর গড়। গড় মানে হচ্ছে যেটাকে প্রাসাদ বলা যায়। তবে সে প্রাসাদ খুব একটা কিছু বাকি নেই, বেশ কিছুটা ভেঙে পড়েছে এবং প্রাসাদের বেশ কিছুটা অংশ মাটির মধ্যে ঢুকে গিয়েছে। হয়তো কখনো বা ভূমিকম্প হয়েছিল, এটা তারই ফল। তার ফলে হয়েছে কি, ওখানকার জমিটা একটা অদ্ভুত রূপ ধারণ করেছিল। চন্দ্রকেতুর গড় যেটা, সেটা মাটির মধ্যে অর্ধেক ঢুকেছিল, কিন্তু তার আশেপাশে উঁচু উঁচু মাটির ঢিবির মতন হয়ে গিয়েছিল। আর তাছাড়া পুরো জায়গাটা জঙ্গলে ভর্তি ছিল। বড় দাদারা বলতো যে এইখানে নাকি সরকার তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন, যেটা পরবর্তীকালে জেনেছিলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার ভার নিয়েছিলেন তখন। কিন্তু সেরকমভাবে গবেষণা বা এই চন্দ্রকেতুর গড়কে নিয়ে তেমন কাজকর্ম বোধহয় তখনও শুরু হয়নি। যা হোক, আমরা ওই পথটাই রোজ ধরতাম। আমরা ছোট বলে আমাদের দলের মধ্যে তেমন খুব একটা গুরুত্ব ছিল না, খালি আমরা দাদাদের পিছন পিছন কখনো বা তাদের হাত ধরে এগোতাম। আমাদের মনে তেমন একটা ভয়টয় কিছু ছিল না, আসলে কিছু বুঝতাম না তো। কিন্তু দাদাদের মধ্যে যারা একটু ভীতু প্রকৃতির, তারা নিজেদের মধ্যে ওই জায়গাটাকে নিয়ে ভীষণ বলাবলি করত। তারা বলতো, হ্যাঁ রে সুশান্ত, এই জায়গাটা না শুনেছিস খুব একটা ভালো না। ভালো না মানে কি আছে এখানে? এটা তো দিব্যি জায়গা, বেশ ফাঁকা ফাঁকা। আমরা কি সুন্দর চলে যাই স্কুলে। আরে না রে, এখানে এইসব তাঁদের আনাগোনা আছে। এই যে পুরনো রাজবাড়িটা, এইখানে সব তারা ঘোরাফেরা করে। বুঝছিস তো কাদের কথা বলছি? বিনয় চুপ করতো, তুই জানিস না ভীতু রং পতাকার ওইসব কিছু হয় না। কে বলেছে তোকে? কোনোদিন দেখেছিস? আমরা তো দেখিনি, না দেখলে বিশ্বাস করবো না। চুপ করতো। এই ধরনের কথাবার্তা আমরা প্রায় শুনতাম দাদাদের কাছ থেকে। প্রথমটা কিছু না বুঝলেও পরে কিন্তু আমরা ঠিক ধরে ফেলছিলাম। তারপর যেটা হলো সেটা হলো আমাদের ছোটদের মধ্যে একটা বেশ ভয়ের সঞ্চার হলো, এবং আমরা প্রায়ই স্কুলে যাওয়ার পথে দাদাদের কাছে বায়না করতাম বড় রাস্তা দিয়ে যাওয়ার জন্য। আমাদের দলের বড় দাদারা আমাদের এই আবদারকে পাত্তা না দিয়ে সেই জঙ্গলের পথেই যাওয়া স্থির করলো, আর আমাদেরও তাদের সাথে চলতে হলো অত্যন্ত ভয়ে। আমাদের গ্রামের এই স্কুল পড়ুয়াদের দলটি সবাই মিলিয়ে মোটামুটি 15 কি 16 জন ছিলাম। তাদের মধ্যে ছোট ছিলাম এই 3 কি 4 জন। আমরা যে পথে যেতাম সেই পথটা আবার বেশ নির্জন ছিল, খুব একটা লোক আমাদের চোখে পড়তো না। হয়তোবা সেই সময় কেউ যাতায়াত করতো না, হয়তোবা কেউই যাতায়াত করতো না। তবে একদিনের একটা ঘটনা বলি, না সেটা ঘটনা নয়। একদিন হয়েছে কি, আমরাও যাচ্ছি, আমাদের সামনে একটু দূরে দেখছি সাদা কাপড় গায়ে একটি বুড়িমা অনেক ধামা ঝুড়ি এসব নিয়ে আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।
তার মাথায় ব্যালেন্স করা একটি ঝুড়ি, কাঁধে একটি ঝুড়ি, কাঁখে একটি ঝুড়ি, পিঠে বাঁধা একটি ঝুড়ি, আর এদিক ওদিক থেকে কিছু পুটুলিও ঝুলছে। এত ওজন নিয়েছে দেখে আমি একটু অবাকই হলাম। বিশেষ করে মাথার ওই ঝুড়িটা কি সুন্দর ব্যালেন্স করে নিয়ে যাচ্ছে, একটুও পড়বার কোনো লক্ষণ নেই। সেইটাই আমি দেখতে দেখতে যেতাম। তা হলো কি, আমরা ছেলে মানুষ পা চালিয়ে সেই বুড়িমাকে ক্রস করিয়ে আমরা এগিয়ে গেলাম। আমাদের পথটা কিন্তু সোজা ধরনের ছিল না, ঘুরিয়ে ঘুরিয়ে আঁকা বাঁকা পথ। এইরকমই চলছি, হঠাৎ দেখি যেই বুড়িকে আমরা পিছনে ফেলে এসেছি সেই বুড়ির সামনে। দেখে আমার একটু অবাক লাগলো। আমি মনে মনে ভাবলাম, বুড়িমা এত আস্তে হাঁটছে, এত ওজন নিয়ে হাঁটছে, কিন্তু আমাদেরকে এড়িয়ে কি করে এগিয়ে গেল? মহা চিন্তার কথা। যাকে এই চিন্তাটাকে তেমন একটা পাত্তা দিলাম না, কারণ ঠিক তক্ষুনি একজন দাদা কোথা থেকে পড়ে পাওয়া একটি পেয়ারা আমাকে দিল। তাই খেতে খেতে হাঁটতে লাগলাম সবার সাথে। খানিক বাদে আর একটি মোড় ঘুরতেই সামনে আবার সেই বুড়ি, যাকে আগের মোড়ে আমরা পিছনে ফেলে এগিয়ে এসেছি। না, এইবার বেশ অদ্ভুত লাগছে। সেই দিন আর কিছু হলো না, আমরা স্কুলে গেলাম এবং ফেরত এলাম। তারপর দিনও সেরকম কিছু দেখলাম না আমরা। কিন্তু তারপরের দিন আবার একই কাণ্ড ঘটল। বুড়িকে ছাড়িয়ে যাবার পরেও পরের বাঁকে আবার সামনে সেই বুড়ি, এবং তার সাথে সেই সমস্ত ঝুড়ি এবং পুটুলি এক রকম ভাবে নিয়ে সেও হাঁটছে এবং আমাদের আগেই হাঁটছে। কিন্তু কখনো জোরে হেঁটে আমাদেরকে ছাড়িয়ে এসে যায়নি। তা সত্ত্বেও বুড়ি পরের বাঁকে আমাদের আগেই থাকছে। এই কথাটা দলের একজন দাদাকে আমি জানালাম। সে তখন তার দলের অন্যান্য সহপাঠীদের আমার কথাটা জানালো। তাদের মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল, বাচ্চা ছেলে কি দেখতে কি দেখেছে, হ্যাঁ ওর কথা বিশ্বাস করছিস? শোন, তোরা একটু খেয়াল করবি, দেখবি ওসব কিচ্ছু না, ও বাচ্চাদের কথা বিশ্বাস করতে নেই। আমি বেশ রেগেই গেলাম, কারণ আমাকে তখন আর বাচ্চা বলা চলে না। তাই আমার বেশ অপমান বোধ হলো। ঠিক করলাম, যা হয় হবে, আমি এই ব্যাপারে আর নাক গলাবো না। কিন্তু যেটা হলো সেটা বেশ অদ্ভুত ব্যাপার। আমি কিছু না বললেও সেই দাদারা সত্যি সেই বুড়িটার সেই চলন খেয়াল করেছিল এবং চাপা কণ্ঠে নিজেদের মধ্যে এই বুড়ি সম্পর্কে আলোচনা শুরু করলো। আমাদের দলে সুশান্ত দাদা বলে একজন ছিল, সে আমারই মতন বেঁকে বসলো, বলল যে এই পথ দিয়ে নাকি আর যাওয়া চলে না। কিন্তু অপর একজন দাদা তাকে বেশ ধমক দিয়ে বলল, এইটুকুতে ভয় পেয়ে গেলি? এই তোর সাহস? হ্যাঁ, কি হবে কি হবে, তুই শুধু বল, হবেটা কি? হবেটা যে কি সেই বিষয়ে আমারও খুব সন্দেহ ছিল। নানা রকম জল্পনাও মাথার মধ্যে যে আসেনি তা নয়, কিন্তু তবুও গা ছমছম তো করতই সেই পথটা দিয়ে যাওয়ার সময়। বুড়ির কাণ্ড আরো ৩-৪ বার হলো, একই ঘটনা। তবে আমাদের দলের একজন খুব সাহসী দাদা একটা কথা বলেছিল,
সে বলল, ও কিছু না, ও বুড়ি এই এলাকার লোক বোধহয়, ও জানে সব শর্টকাট, ও ওইসব শর্টকাট দিয়ে আমাদের আগে চলে যায়। এই আর কিছু না, তোরা ফালতু ভয় পাচ্ছিস। এই যুক্তিটা দলের প্রায় সকলেরই তেমন একটা ভালো লাগেনি, বিশেষ করে আমার। তার কারণ হচ্ছে বুড়িটা আর কোনো কাজ নেই, শুধু আমাদের সামনে দিয়ে হাঁটবে বলে বিভিন্ন শর্টকাট খুঁজে বেরিয়ে আমাদের ভড়কি দিচ্ছে। এই ব্যাপারটা ঠিক মানতে পারিনি। আমি দলের অন্য দাদাদের সঙ্গে আরেকটু আলোচনা করলাম এই ব্যাপারে। এতদিনে বুড়িকে নিয়ে ব্যাপারটা বেশ জটিল হয়ে গিয়েছে। প্রায় প্রত্যেকেই ব্যাপারটা যে আজব সেটা মেনে নিয়েছে। তবে সাহসী দাদারা মিলে একটা কথা বলল। তারা বলল একটা পরীক্ষা নাকি তারা করবে, তবে শর্ত আমাদের সবাইকেই সেই পরীক্ষায় অংশ নিতে হবে। ভয় পেয়ে পেছলে চলবে না। যা হোক, মানতে বাধ্য, আর তো গতি নেই। শেষমেশ সেই পরীক্ষায় না চাইতেও অংশ নিতে হলো। পরীক্ষাটি আর কিছুই না, সেই বুড়ির পিছন পিছন তাকে ধাওয়া করে দেখা হবে সে কোথায় যায়, অতগুলো ঝুড়ি নিয়ে সে কি করে এবং তারপর কি হয়। ঠিক হলো, বুড়িকে দেখা মাত্র আমরা প্রত্যেকেই খুব ধীরে ধীরে তার পিছন পিছন এগোতে থাকবো। মনুতোষ এইবার মুখ খুলল। স্যার, আপনারা গেছিলেন সেই বুড়ির পিছনে ধাওয়া করে, আর কিছু বুঝতে পারলেন তারপর কি হলো? অলোক স্যার একটু হেসে বললেন, গেছি তো বটেই, তবে তারপর যা হলো সেটা কি তোদের বলবো কিনা ভাবছি। তোরা আবার ভয় টয় পাবি না তো? তারপরে সকলে সমস্বরে জানিয়ে দিল যে তারা ভয় পাবে না। এরপর অলোক স্যার আবার গল্পে ফেরত গেলেন। একটা দিন নির্ধারণ করা হলো এবং বলা হলো প্রত্যেককে আসতে হবে। যেরকম আমরা রোজ যাই আর কি, সেরকমই সকলেই বের হলাম, একসাথে হলাম। এবং একটি দাদা আমাদের ছোটদের হুঁশিয়ার করে বলল যে আমরা যেন চিৎকার চেঁচামেচি না করি বা বেশি তাড়াতাড়ি বা বেশি জোরে হাঁটাহাঁটি না করি। খুব আস্তে বুড়ির পিছন পিছন ধরে চলতে হবে। কিন্তু হায়, সেই দিন আমরা বুড়ির দেখা পেলামই না। একজন দাদা অবশ্য বলেছিল, দেখবি সেই বুড়ির দেখা আর আমরা পাবো না। কে জানে। ঠিক হলো, পরদিন আবার এক প্ল্যান। পরদিন কিন্তু আর নিরাশ হতে হলো না। বুড়ির দেখা মিলল। সেই সাদা কাপড় পরা বুড়ি, মাথায় বোঝা, কাঁধে কাঁখে কতগুলো ঝুড়ি এবং পুটুলি। আমরা খুব ধীরে ধীরে তার পিছন পিছন এগোতে থাকলাম। কেউ কিন্তু তাকে এড়িয়ে এগিয়ে গেলাম না। বুড়িও হাঁটছে, হাঁটছে তো হাঁটছেই। তার গতি না বাড়ছে না কমছে, একরকম ভাবে হেঁটে যাচ্ছে সে। না সে ডান দিক তাকাচ্ছে না বাঁ দিক, যেন যুগের পর যুগ অনন্তকাল ধরে এইভাবেই সে হেঁটে চলেছে। অন্যদিন আমরা যে যার তালে যে যার মতন কথা বলতে বলতে এগোই, কিন্তু আজ সকলেই চুপচাপ। তাই চারপাশটা কেমন যেন একটু বেশি রকম গা ছমছমে হয়ে উঠলো আমাদের কাছে। তার উপর সামনে সেই অদ্ভুত বুড়ি, সেও হাঁটছে, আমরাও চুপচাপ তার পিছন পিছন চলেছি। হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম, কেনই বা হাঁটছি? যেটা মনে করে হাঁটছি
সেটা যদি ভয়ানক কিছু হয়, আমরা যদি কোনো বিপদে পড়ি, আমাদের মনে তখন কিন্তু বেশ ভয় ঢুকে গেছে। বড় দাদাদের কথা জানি না, তবে আমরা ছোটরা কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর একটা কাণ্ড হলো। বুড়ি আসল রাস্তার পাশ দিয়ে আর একটা রাস্তা, যেটা একটু ঢালু হয়ে নেমে গেছে, সেই দিকে হঠাৎ হাঁটা শুরু করলো। চোখ মেলে চেয়ে দেখলাম সেই পথটা গেছে রাজা চন্দ্রকেতুর গড়ের দিকে। ও পথে আমরা কোনোদিনও যাইনি, কিন্তু আজ মনে হচ্ছে এই পথে যাওয়া ছাড়া আর তো নেই কোনো উপায়। যাই হোক, বড় দাদারা সামনে, পিছনে আমরাও গুটি গুটি পায়ে সেই পথ ধরলাম। সেই পথটা ঠিক পথ বলা চলে না, ঝোপ ঝাড়, গাছের ডাল, এবড়ো খেবড়ো পথ, পাথরের টুকরো, সব মিলিয়ে খুব একটা আরামদায়ক পথ নয় সেটা। কিন্তু অদ্ভুত ব্যাপার, বুড়ির তাতে কোনো অসুবিধাই হলো না। সে দিব্যি গটগটিয়ে অতগুলো ঝুড়ি নিয়ে সুন্দর হাঁটতে শুরু করেছে। আমরা বুড়ির সাথে খানিকটা দূরত্ব বজায় রেখেই হাঁটা শুরু করলাম। চন্দ্রকেতু রাজার গড়টা কিন্তু বেশ কিছুটা গভীরে, সেটা তো আগেই বলেছি। তাকে ঘিরে বেশ কিছু টিলার মতন জায়গা রয়েছে। বুড়ি এরকমই একটা টিলার কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পিছনে আমরাও দাঁড়িয়ে পড়লাম। এবারে বুড়ি বেশ গটগটিয়ে একটা টিলার উপর উঠে পড়ল। আমরা অবাক, করে কি বুড়িটা? যাবে কোথায় এবার? ওমা, বুড়ি টিলার ঢাল বেয়ে দেখি নামতে শুরু করেছে অপর পারে, অর্থাৎ চন্দ্রকেতুর গড়ের দিকে যাচ্ছে সে। ওইখান দিয়ে যাওয়া যায়? কেউ যায়? আমরা কিন্তু কাউকে কোনোদিনও যেতে দেখিনি সেখানে। আমাদের দলের একজন বড় দাদা আরেকজন বড় দাদাকে প্রশ্ন করলো, এবার কি করবি রে? গিয়ে দেখবি নাকি ওখানে? যেই দাদা থেকে প্রশ্নটা করা হয়েছিল সে বেশ রেগে মেগে উত্তর দিল, তোদের না একটু ধৈর্য ধরতে পারিস না? দাঁড়া না, দেখ না কি করে বুড়ি, কিছু একটা করতে গেছে মনে হচ্ছে। দাঁড়া, একটু অপেক্ষা কর, ধৈর্য ধর। আমরা ছোটরা কিন্তু এর মধ্যে অনেক কিছু আন্দাজ করে নিয়েছি এবং তার ফলে আমরা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছি। উসকুস করলেও দাদারা আমাদের দিকে কোনো নজরই দিল না। তারা সবাই মিলে অপলক দৃষ্টিতে সেই বুড়ির অপেক্ষা করতে থাকলো। বুড়ি আর দেখা দিল না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাদা বলল, এখন না গেলে স্কুলে আর ঢুকতে পাবে না। তাই সকলে মিলে উল্টো পথে স্কুলের দিকে গেলাম। স্কুল থেকে সেই দিন ফেরার পথে একজন দাদা বলল, শোন, একদিন একটা ব্যাপার করতে হবে। একদিন আমরা বেশ বুড়ির জন্য অপেক্ষা করব। দেখবো যে বুড়ি কি করে, সারাদিন ওর উপর নজর রাখবো। সেদিন আমরা কেউ স্কুলে যাব না, বুঝলি? এই ছোটদেরও বলে দে, সকলে মিলে আমরা কিন্তু বুড়ির এই কাণ্ড কারখানা ধরবো, বুঝতে পেরেছিস? মন না মানলেও এই দাদাদের কথা মানা ছাড়া আমাদের ছোটদের তখন আর কোনো গতি ছিল না। তো ঠিক হলো, 4 দিন পরে এই অ্যাডভেঞ্চার আবার করা হবে। পরের দিনও এক ঘটনা ঘটল। সেই বুড়ি হাঁটছে এবং সেই সরু রাস্তা দিয়ে গিয়ে চন্দ্রকেতু রাজার
টিলার উপর দাঁড়িয়ে তারপর নিচে নেমে গেল। এইবারে বেশ ধৈর্য নিয়ে আমরা সকলেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকলাম, এইটা দেখার জন্য যে বুড়ি আদৌ ওখান থেকে বেরিয়ে কোথায় যায়। খানিকক্ষণ পরে বুড়ির দেখাও মিলল না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করা হলো। সেই দিন আর স্কুলে যাওয়া হবে না সেটা আগে থেকে ঠিক করায় তাড়া ছিল না। বেশ অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন কোনো ফল বেরোলো না, তখন সাহসী দাদারা 5-6 জন মিলে ঠিক করলো তারা নিজেরা সেই চন্দ্রকেতুর গড়ের কাছে যাবে। হলো তাই। 5 জনে মিলে সেই গড়ের দিকে এগিয়ে গেল। গুটি গুটি পায়ে টিলার উপর উঠল। আমরা ছোটরা এবং কয়েকজন বড় দূর থেকে ঘটনাটা দেখতে থাকলাম। দাদারা সব উঠল টিলার উপর, তারপর এদিক ওদিক চাইল। এদের মধ্যে একজন দাদা নামবার উদ্যোগ করতে গেছিল, কিন্তু বোধহয় পা হড়কে যাচ্ছিল, তাই বাকিরা তাকে হাত চেপে ধরল। দূর থেকে আমরা দেখলাম তাই। সেই দাদারা যখন ফেরত এলো তখন তাদের মুখ বেশ থমথমে। একজন দাদা বলল, আরে ব্যাপারটা কি বলতো, বুড়িটা গেল কোথায় আর নামলোই বা কি করে? আরে আমি তো নামতে গেছলুম, কিন্তু পা তো হড়কে যাচ্ছিল, ওই বুড়ি নামলো কি করে আমি তো এইটাই বুঝতে পারছি না। সাহসী দাদাদের গ্রুপ ঠিক করলো বুড়ি রহস্য সমাধান করেই তবে তারা থামবে। তবে তারা এইটা ঘোষণাও করলো যে ছোটদের এই অভিযান থেকে বাদ দেওয়া হলো। তাদেরকে বলা হলো বড় রাস্তা দিয়ে বাসে চড়ে স্কুলে যাওয়ার জন্য। তবে আমার একটু মন খারাপ হয়ে গেল। ভয় তো পাচ্ছিলাম, তবে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছিল। কিন্তু দাদারা নিজেরা এসে দেখবে কি বুঝবে আর আমাদেরই বা পরে কি বোঝাবে, সেইটা নিয়ে একটু চিন্তায় পড়লাম। স্বচক্ষে দেখা আর অন্যের কাছে শোনা দুটোর মধ্যে যথেষ্ট তফাৎ আছে। প্রস্তাবটা আমার ভালো লাগেনি, কিন্তু আমার মতন যারা ছোটরা ছিল তারা প্রস্তাবে চট করে রাজি হয়ে যাওয়ায় আমার একার প্রতিবাদে যে কিছু পরিবর্তন হবে সেটা মনে হলো না, তাই বাধ্য হয়ে সম্মত হলাম। মোটামুটি এই আমার গল্পের শেষ। এই কথাটা বলেই অলোক স্যার গোটা ক্লাসের দিকে একবার চোখ বুলিয়ে নিলেন, কিন্তু ব্যাপারটা কারোরই ঠিক হজম না হওয়ায় তারা সকলে উসকুস করতে থাকলো। তখন সন্তোষ উঠে দাঁড়িয়ে বলল, স্যার তারপরে কি হলো? ওই দাদারা কি দেখলো, আপনাদের কি বললো, একটু বলুন না স্যার, কিছুই বুঝতে পারছি না তো। অলোক স্যার একটু মুচকি হেসে বললেন, বড় দাদারা এসে বলল, আর তোরা ওই পথ দিয়ে কোনোদিনও যাবি না, স্কুলে যেতে গেলে শুধুমাত্র বড় রাস্তা ইউজ করবি। হলো তাই। তারপর যতদিন তাদের সাথে আমরা স্কুলে গিয়েছি এবং তার পরবর্তীকালেও জঙ্গলের পথটা দিয়ে আর আমরা যাইনি। ক্লাস থমথমে, সকলে চুপ। হঠাৎ ক্লাসের জানলার বাইরে সেই শিউলি গাছের তলার থেকে একটা আওয়াজ এলো।